দি আর্ট অফ ইন্টারভিউইং এই সম্বন্ধে আমরা আজকে কিছু কথা বলবো। ইন্টারভিউ মানুষের জীবনের একটা কমন ফেনোমেনা। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে ইন্টারভিউ ফেস করতে হয়। কখনো ইন্টারভিউ দিতে যাই, কখনো ইন্টারভিউ নেই আমরা। অ্যাকচুয়ালি ইন্টারভিউটা হচ্ছে a meeting of people face to face, especially for consultation. আসলে ইন্টারভিউ ইজ এ ডিভাইস ফর ইনভেস্টিগেশন। এক একজনের কাছে এক একটা ডিভাইস থাকে। যেরকম যে কেমিস্টের কাছে তার ডিভাইস হচ্ছে তার টেস্ট টিউব, তারপরে ব্যাকটেরিওলজিস্টের জন্য মাইক্রোস্কোপ। হ্যাঁ, সেরকম আমাদের সোশ্যাল সায়েন্টিস্ট আমরা যখন কোনো তথ্য আনতে যাব কারো কাছ থেকে, আমরা কিছু ডিভাইস ইউজ করব, সেটা হচ্ছে ইন্টারভিউ টেকনিক। ইন্টারভিউ টেকনিক এটাকে শুধু যে আমরা ব্যবহার করব বা আমরা আমাদের স্টুডেন্ট যারা তোমরা আছো তারা ব্যবহার করবে তাই না। এই ইন্টারভিউ টেকনিকটা আমার মনে হয় অনেকেরই কাজে লাগবে, যারা মেডিকেল, নন মেডিকেল, হ্যাঁ, যারা অন্যান্য পেশায় তাদেরও কাজে লাগতে পারে। যেমন ধরো আমরা টেকনিকটা আমরা কখন ব্যবহার করি, ফর ডাটা কালেকশন বাই সোশ্যাল সায়েন্টিস্ট আমরা যেটা করব। তারপরে মনে করো রিপোর্ট বাই পুলিশ অথবা সিআইডি অফিসার, সিআইডি লোকজন তারাও এরকম তোমার ইন্টারভিউ নিতে যায়। তারপরে আমাদের যারা নর্মাল ফিজিশিয়ান ডাক্তার সাহেব যারা আছেন, আমরা তো জানি, হ্যাঁ, যে ডায়াগনোসিস করার জন্য হিস্ট্রি টেকিং করতে যেয়ে আমাদের অনেক সময় হিস্ট্রি নিতে হয়, ইন্টারভিউ নিতে হয়। তারপর মনে করো যে একজন বিয়ের ব্যাপারে ম্যাচ মেকার থাকে, হ্যাঁ, বিয়ের তথ্য আনতে গেলেও আমরা অনেক সময় ইন্টারভিউর দরকার পড়ে। তো এই জন্য ইন্টারভিউটা কিভাবে নিতে হয়, কিভাবে নিলে সুন্দর হবে, ইন্টারভিউ নিতে গিয়ে কি সমস্যা হয় না, ইন্টারভিউর কয় ধরনের ধরন আছে, এগুলো আমরা একটু আলোচনা করব আজকে। ইন্টারভিউ দিলে আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, ইন্টারভিউ জিনিসটা কি। প্রথমে আমরা দেখি আজকে প্রথম এইমস অফ ইন্টারভিউ। ইন্টারভিউর লক্ষ্যটা কি, কেন আমরা ইন্টারভিউ নিতে যাব মানুষের কাছে। একটা ইনফরমেশন হতে পারে টু সিকিউর ইনফরমেশন থ্রু ফেস টু ফেস অ্যাসোসিয়েশন। আমরা কিছু তথ্য আনার জন্য আমরা নিব, ইন্টারভিউ করতে পারি। তারপর টু ফর্ম এ হাইপোথিসিস, আমার যে চিন্তা ভাবনা আছে একটা কারণ বা কিছু একটা রোগ হওয়ার পিছনে বা একটা কারণ আছে বা কি আছে সেই কারণটা জানার জন্য আমি ইন্টারভিউ করতে পারি। তারপর হইতে পারে টু কালেক্ট পার্সোনাল ডাটা ফর কোয়ান্টিটেটিভ পারপাস। একটা মানুষের ডাটা তৈরি করতে চাচ্ছে, একটা টোটাল মানুষ, তার সম্বন্ধে আমি একটা বায়োডাটা তৈরি করব, তার একটা জীবন কাহিনী তৈরি করব, তখন অনেক সময় পার্সোনাল ইনফরমেশন আমার লাগে। আর অনেক সময় টু কালেক্ট ডাটা ফ্রম পার্সন হু আর সেকেন্ডারি ইনফরমেশন। অন্য কোনো ব্যাপারে আমরা সেদিন আগের ক্লাসে আলোচনা করছি সেকেন্ডারি ডাটা সম্বন্ধে। সেকেন্ডারি ইনফরমেশন যদি আমরা আনতে চাই তখন আমরা অন্য কারো কাছ থেকে তথ্য নিতে পারি। এই সমস্ত বিভিন্ন এইমস থাকে একটা ইন্টারভিউর জন্য। আমরা এখন দেখি যে টাইপসগুলা, ইন্টারভিউয়ের ধরনগুলা অনেক রকম ধরন আছে। তো আমরা মোটামুটি 4টা ধরন নিয়ে একটু কথা বলবো যেগুলো আমাদের ইম্পর্টেন্ট। আমরা সোশ্যাল সায়েন্টিস্ট হিসাবে আমাদের ধরনগুলাই আমরা দেখব। 1 নম্বর হচ্ছে ডাইরেক্ট অর স্ট্রাকচার্ড ইন্টারভিউ। এই ধরনের মধ্যে আমরা কি করি, আগে থেকে কিছু প্রশ্নমালা তৈরি করে নিয়ে যাই। রুগী হোক অথবা ইনফর্মার হোক অথবা রেসপন্ডেন্ট হোক, যার কাছে যাবো আমরা আগে একটা কিছু কোশ্চেনিয়ার বা তথ্যমালা বা প্রশ্নমালা তৈরি করে তার কাছে নিয়ে যাই। নিয়ে যেয়ে তার কাছ থেকে আমরা বলবো, এই একটা প্রশ্ন বললাম, তার 4-5টা আনসার বললাম যে কোনটা আপনার মতে ঠিক। সে যেটা বললো আমি সেখানে টিক দিয়ে নিয়ে আসলাম। এরকম হইতে পারে। এটা হচ্ছে ডাইরেক্ট অথবা স্ট্রাকচার্ড ইন্টারভিউ। আরেকটা হয়, আমরা যেটা নিয়ে আজকে বেশি কথা বলবো, নন ডাইরেক্টিভ অর আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ। এটা নিয়ে আমরা আজকে একটু বেশি কথা বলবো। এখানে হয় কি, নো প্রি ডিটারমাইন্ড কোয়েশ্চেন্স অর আস্কড দ্য রিসার্চার কালেক্টস ইনফরমেশন বাই ফ্রি ডিসকাশন। যার কাছে যাব আমরা তার কাছে একটা কিছু বলে একটা জানতে চাবো, তাকে আমরা কোনো আউটলাইন দিব না, তার সরাসরি ওপিনিয়নটা চাবো, তার মতামতটা কি, সে কি বলে, সে যা বলে ওইখান থেকে আমরা কিছু নোট ডাউন করব। তার নিজস্ব মতামতটা কি, তাকে আমরা কোনো ছন্দে আবদ্ধ করব না, তার মনের
সে কি বোধ করতেছে সেই জিনিসটা সম্বন্ধে, সে তার ফিলিংসটা কি সে সেটা বলবে। 3 নাম্বার হচ্ছে ফোকাসড ইন্টারভিউ। এটা আরেকটা ধরন। This type of interview is generally used to study the social and psychological effect of mass communication. আর সাধারণত মনে করো যে একটা গোষ্ঠী, একটা মানব গোষ্ঠী অথবা একটা অঞ্চলের লোকজন, তারা কি ভাবে, তাদের মনোভাবটা কি, সেই ধরনের মতামত তাদের কাছ থেকে আমরা যদি কিছু জানতে চাই, তখন আমরা এই ধরনের ইন্টারভিউটা নিই। অনেক সময় আমরা করি কি, একটা ছোট নাটক, হ্যাঁ, অথবা একটা রেডিওর একটা কথন, তার সামনে প্লেস করে দিই, তারা শুনে, শোনার পরে তারা তাদের ফিলিংসটা বলে। এই নাটকটা দেখার পরে আমরা কিছু প্রশ্ন করবো, আপনি যদি এই নায়কের জায়গায় থাকতেন আপনি কি করতেন, অথবা এখানে এই লোকটার চরিত্রে কি ভুল করলো, সে এই ভুলটা না করে অন্য কি করতে পারতো। হ্যাঁ, এইভাবে তার কাছ থেকে আমরা জানতে চাবো তার ইমোশনটা, তার অ্যাটিচিউডটা কি ওই একটা প্রসঙ্গ সম্বন্ধে। এরকম অনেক সময় করা হয়। এটা হচ্ছে ফোকাসড ইন্টারভিউ। আমরা যেটাকে আমরা বলি উঠান বৈঠক। এটা কিন্তু আমাদের বাংলাদেশে রুরাল পর্যায়ে প্র্যাকটিস হয়। হ্যাঁ, তারপরে আরেকটা 4 নাম্বার যেটা ইন্টারভিউ, আরেকটা আমার ধরন আছে কাইন্ডের মধ্যে, রিপিটেটিভ ইন্টারভিউ। অনেক সময় আমরা ইন্টারভিউ নেওয়ার পরে আবার যাই বারবার যখন নিতে চাই, সেটা হচ্ছে রিপিটেটিভ ইন্টারভিউ। অনেক সময় এই ইন্টারভিউটা একই গোষ্ঠীর উপরে বারবার নিতে হয়। একটা আমরা এক্সাম্পল বলতে পারি, সে হ্যান্ড ওয়াশিং। প্রথমে একটা জায়গায় আমরা গেলাম, গ্রুপের কাছে গেলাম, যে তারা হাত ধোয়ার সম্বন্ধে তাদের কি ধারণা, হাত কেন ধুইতে হবে বা না ধুলে কি হবে, তারা কতটুক জানে, কিছু প্রশ্ন করে জানতে পারি। তারপর আমরা তাদের সাথে কথাবার্তা বলার পরে হাত ধোয়ার উপকার সম্বন্ধে কিছু বললাম। তারপর আমরা ডেমো নিলাম কিভাবে হাত ধুইতে হয়। আমরা যে পদ্ধতিগুলো আমরা তোমাদের দেখাই, বিভিন্ন রকম পদ্ধতিগুলো আছে না, সময় নিয়ে কিভাবে ধুইতে হবে, হাত কোন পর্যন্ত ধোবে, পদ্ধতিগুলা একটা ছোটখাটো ডেমো নিয়ে দেখাইলাম। অথবা মনে করো খাবার স্যালাইন তৈরি সম্বন্ধে কিভাবে করতে হয়, ওরা কিভাবে জানে, কতটুকু তারা বর্তমানে জানে, তাদের জানাটা কতটুকু, সেটা জানার পরে আমি তাদের সাথে কিছু কথা বললাম, একটা ডেমো নিলাম অথবা পদ্ধতিটা দেখাইলাম। সিম্পল জিনিস দেখবা যে আমরা বলি 1 চিমটি লবণ, এই 1 চিমটি যে কত রকম হয় সেইটা মানে মানে না দেখলে বুঝতে পারবো না। আমরা তো দেখছি, আমি যদি পরিষ্কার করে দেখাই দিই যে কতটুক হলে একটা চিমটি হইলো, এটা যদি বুঝাই দিই এক মুষ্টি কতটুক হইলো, কতটুকু হওয়ার পর আমি কিভাবে কি করবো, ফেলে দিব, এটা কিন্তু শুধু মুখে মুখে বললে হয় না, ওদেরকে দেখাই দিতে হবে। তা আমরা মনে করে যে একটা উঠান বৈঠক করলাম, অথবা কিছু লোকদের ডাইকে আইনা কথাবার্তা বললে একটাই আমরা বলি এটাকে কিছু ইনফরমেশন দিলাম। হ্যাঁ, হ্যান্ড ওয়াশিং এর উপরে অথবা যে কোনো এক কিছুর উপরে একটা তথ্য সম্বন্ধে আমরা ইনফরমেশন দিলাম, অথবা স্মোকিং এর ডিসঅ্যাডভান্টেজ সম্বন্ধে কিছু বললাম। হ্যাঁ, তারপরে এটাকে বলা হয় ইন্টারভেনশন মেথড। কিছু যে একটা বললাম সেটা একটা ইন্টারভেনশন। এটা দেওয়ার পরে 7 দিন পরে বা 1 মাস পরে, 2 মাস পরে কয়েকবার আমরা আবার ইন্টারভিউ নিতে গেলাম যে তাদের বিহেভিয়ারটা চেঞ্জ হয়েছে কিনা, আগে কি প্র্যাকটিস করতো এখন কি প্র্যাকটিস করে, সেটা চেঞ্জ হয়েছে কিনা, এটা দেখার জন্য আমরা তখন আবার যাই ওদের কাছে। সেটা হচ্ছে ইন্টারভিউ রিপিটেটিভ। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এখানে, যে তুমি একটা জিনিস বললা যে আপনি এই প্র্যাকটিসটা আপনার ভালো না, আপনি বদলায় ফেলান, তুমি কি মনে করছো লোকটা বদলায় ফেলবে? অবশ্যই না। যদি ডাক্তারি আমরা হই অথবা অন্য কোনো পেশায় থাকি, তুমি বললা যে ধূমপান করবেন না, এটা খুব ক্ষতিকারক, তুমি কি মনে করো যে লোকটা ধূমপান করার পরের দিন ছেড়ে দিবে? অথবা বললা যে মুখে মুখে ঘা আছে, আপনি জর্দা পান করবেন, জর্দাটা খায়েন না, জর্দা মুখে দিয়েন না, বা খৈনি টৈনি এগুলো মুখে লাগাবেন না, এটা আরো আলসার হবে। তুমি কি মনে করো যে এটা আজকে তুমি বললা সে তাড়াতাড়ি ওটা ছেড়ে দিয়ে পরের দিনই? কোনো সময় ছাড়বে না। সেই জন্য তাকে বারবার বলতে হবে। আমরা এটা হেলথ এডুকেশনের মধ্যে পড়ছি, তাই না, কিভাবে একটা মানুষের বিহেভিয়ার চেঞ্জ করতে হয়। কিন্তু একটা কথা আমি বলতে পারি বিহেভিয়ার চেঞ্জ সম্বন্ধে, একটা মানুষ যখন তার পূর্বের ধারণা বদলায়, হ্যাঁ, কিছু স্টেজ পার হয়ে আসে, কয়েকটা স্টেজ পার হওয়ার পরে সে তার মতামতটা চেঞ্জ করে। আমরা আমাদের ভাষায় এটাকে বলি অ্যাডপশন অফ নিউ আইডিয়া। অ্যাডপশন অফ নিউ আইডিয়া। তুমি একটা আইডিয়া তাকে দিলেই কিন্তু সে সাথে সাথে এটা অ্যাডপ্ট করে ফেলবে না। আমরা সরাসরি টেকনিক অফ ইন্টারভিউ চলে যাচ্ছি। একটা ইন্টারভিউ যেন সুন্দর হয় কিভাবে, সেটার জন্য কিছু টেকনিক আছে।
এটা অনেকেই অনেক চিন্তা ভাবনা করে গবেষণা করে এটা বের করছেন। আমরা একটু আলোচনা করি, আশা করি সবারই কাজে লাগবে। 10টা পয়েন্ট আমরা আলোচনা করব। নাম্বার 1, এস্টাবলিশিং কন্টাক্ট। The first requisite before conducting an interview is to establish contact with the interviewee. যার সাথে আমরা ইন্টারভিউ নিব, যার ইন্টারভিউ নিব, তার কাছে আমরা আগে অনুমতি নিয়ে রাখবো, এবং কোন সময় তার সময় হবে, কখন সে টাইম দিবে, কোন জায়গায় আমরা যাব, তার কাছে আগে আমরা কন্ট্যাক্ট করে নিব, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হয়। যার জন্য বলা স্টেট ইন্টারভিউ ইজ নট গুড। সাথে সাথে যে আমি বললাম যে এখনই একটা আপনার ইন্টারভিউ নিব, এটা কিন্তু ভালো জিনিস না। যে দিবে সেও মানে একটা মানে ব্যতিব্যস্ত হয়ে পড়বে, জিনিসটা সুন্দর হয় না। সেই জন্য আগে কন্ট্যাক্ট করে নিতে হবে, যার কাছ থেকে আমি ইন্টারভিউটা নিব, যার সাথে, তার সাথে আগে আমি কথা বলে নিব। 2 নম্বর হচ্ছে স্টার্টিং অ্যান ইন্টারভিউ। কিভাবে আমি স্টার্ট করব ইন্টারভিউটা? শুরু করার সময় প্রথমে আমরা করব কি, the beginning should always be made from a general discussion of the problem. আগে আমরা বলে নিব তার সাথে যে আমরা এই ব্যাপারে কথা বলবো, এই সমস্যাটা অথবা আমার এই উদ্দেশ্য, কি অবজেক্টিভটা আমার, এটা নিয়ে আগে তার সাথে আমি একটু কথাবার্তা বলে নিব, তাকে আমরা একটু ইজি করে নিব, তাতে করে সেও একটু ফ্রি হবে, তাকে সে বলার জন্য সে আমার সাথে মিশবে ভালো করে। হ্যাঁ, the researcher should create an atmosphere in which the interviewee freely tells his story in his own way. তাকে আমরা কিন্তু তার ভাষায় তার মতো করে বলতে দিব, তারপরে আমি আমার মতো করে সাজাবো, ওকে বলতে দিব ওর মতো করে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে সিকিউরিং রেপোর্ট। রেপোর্ট মানে হচ্ছে তার ঘনিষ্ঠতা অর্জন করা, তার কাছে মিশা। A state of rapport must be established between the interviewee and the researcher. তার আমি কি করব, সে যেন কথা বলতে যে প্রথম থেকেই কোনটার পর কোনটা বলবে বা বলার জন্য আমাকে তার আপন মনে করে নিতে হবে, যে দূরে কারোর কাছে কথা বলতেছে না, সে কথা বলবে যেন ঘনিষ্ঠ জনের কাছে কথা বলতেছে। যার জন্য আমরা কিন্তু প্রায় দেখি একটা লোক যখন কথা ইন্টারভিউ দিতে শুরু করে তখন খুব কশাস থাকে। হ্যাঁ, প্রথম মানে কি বলবো বলতে চায় না। আস্তে ধীরে হয় কি, সে কিছুটা কথা বলার পরে কি হয়, সে একটু ইজি হয়। প্রথম সে কি বলে মনে করে, হি মে নট লাইকস টু ডিসকাস পার্সোনাল ম্যাটার উইথ এ স্ট্রেঞ্জার। কারণ আমি তো তার কাছে একদম স্ট্রেঞ্জার চাচ্ছি, প্রথম তার নিজস্ব মতামত সে কিন্তু সহজে আমার কাছে প্রথমেই বলতে চাইবে না। কিছুটা সময় যাওয়ার পরে আমার অপেক্ষা করতে হবে, তার সাথে রেপোর্ট বিল্ড করতে হবে, কিছুটা কথাবার্তা নিয়েই আমি মূল উদ্দেশ্যে মূল জায়গায় পরে যাব। প্রথমে কিছুটা সময় নিয়ে তার সাথে কথাবার্তা বলে একটা রেপোর্ট বিল্ডিং করে নিব। তারপরে হচ্ছে রিকল। একটা লোক সে করবে কি, তার কথাটা বলার সময়, হ্যাঁ, সে অনেক সময় মূল কথা থেকে বিচ্যুত হয়ে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে। ডিউরিং দ্য কোর্স অফ অ্যান ইন্টারভিউ, the interviewee may be so full of emotion that he drifts away from the main subject and may even go to silence. একবার কিছু বলতে 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 যায় যায় সে হঠাৎ করে আবেগপূর্ণ হয়ে যাবে বা চুপ হয়ে যাবে, থাইমা যাবে, কিছু বলতে পারতেছে না, কথা বলার মধ্যে আটকে যেতে পারে। সেই জন্য তাকে আমরা কিছুটা সময় দিব কথা বলার জন্য। এটাকে আমরা বলি গিভ পিরিয়ডিক ইন্টারভেল ইফ নেসেসারি। একটা কিছু নিলাম, কথা বললাম, আবার একটু ইন্টারভেল দিব, একটু গ্যাপ দিয়ে তাকে আবার আশ্বস্ত করে, হ্যাঁ, তারপরে আবার সে নিতে কথাটা বললো, তাকে একটু সময় দিতে হবে কিন্তু মাঝে মাঝে কথা বলার জন্য। তারপরে হচ্ছে প্রোব কোশ্চেন। প্রোব আমরা বলি না, প্রোবিং মানে খোঁচানো। প্রোব মানে কি, প্রোব যে খোঁচায় দেয়, প্রোব তাকে খোঁচা মারা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় সে অনেক লাইন থেকে ডিটাচড হয়ে যায়। When the interviewee during a interview knowingly or unknowingly sidetracks some important aspect of the problem, the researcher has to be very cautious in catching these slips. তাহলে কি হইল, সে মূল জায়গা থেকে সরে যেতে পারে অনেক সময়, কিন্তু তখন তাকে যে ইন্টারভিউ নিতে যাবে সে লাইনে আনার জন্য আশেপাশে অন্য কিছু প্রোব কোশ্চেন করবে। এটা আমরা কিন্তু যে টিভিতে টক শো দেখি, যিনি মডারেটর থাকেন, হ্যাঁ, সেই মডারেটর কিন্তু মাঝে মাঝে ওই যখন 2 জন বা 3 জন টক শোতে আসেন যারা, তারা নিজেদের মধ্যে অনেক সময় দেখা যায় যে ঝগড়াঝাটি লেগে পড়ে। মডারেটর তখন অন্য একটা লাইনে একটা কোশ্চেন করে
তাকে আবার নিয়ে আসে, এটা হচ্ছে প্রোব কোশ্চেন। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে ভালো একটা ইন্টারভিউ করতে গেলে। 6 হচ্ছে এনকারেজমেন্ট। যখন আমি একটা ইন্টারভিউ নিতে যাব, ওই যে যে ইন্টারভিউ দিচ্ছেন তাকে মাঝে মাঝে একটু প্রশংসা করতে হবে যে খুব ভালো ভালো বলতেছেন, চমৎকার বলতেছেন, হ্যাঁ, সে যেন মনোটোনাস হয়ে না যায়। তাকে প্রায় আমরা মানে কিছু সুন্দর সুন্দর কথা বলবো যে ওয়ান্ডারফুল বলছেন, হ্যাঁ এটা আমার আগে জানা ছিল না, সুন্দর কিছু জানতে পারলাম, প্রবলেম সম্বন্ধে আপনার আইডিয়াটা আমাদের কাজে লাগবে, হ্যাঁ, বা আমার গবেষণায় অথবা মানুষের উপকারে লাগবে, আপনি যে মতামতটা দিলেন, সিদ্ধান্ত দিলেন, এইভাবে মাঝে মাঝে তাকে এনকারেজ করতে হবে। একটা লম্বা ইন্টারভিউ নিতে গেলে মাঝে মাঝে এনকারেজ করতে হয়। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 7, গাইডিং দ্য ইন্টারভিউ। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। Sometimes the interviewee disagrees in his narration to less important topics which he is most eager to relate. এটা কিন্তু হয়। সে যে ইন্টারভিউ দিচ্ছে, তুমি একটা জিজ্ঞাসা করলা, সে তখন কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে যায়। প্রায় দেখা যায় কি অন্য প্রসঙ্গে চলে যায়, অথবা সে যে জিনিসটা জানে, হ্যাঁ সেই জিনিসটা সে বলতে চায়, তোমার হয়তো সেই জিনিসটা ততটা প্রয়োজন নাই, তখন সে ডিসগ্রেস করে মানে তোমাকে অন্য মানে অপ্রাসঙ্গিক কিছু কথা বলতে থাকে। এইখানে টেকনিকটা হচ্ছে কি, তাকে তুমি যদি চট করে বন্ধ করে দাও তাহলে সে মাইন্ড করবে। এখানে তাকে চট করে থামানো যাবে না, হ্যাঁ আস্তে ধীরে বুঝায় শুনে তাকে লাইনে আনতে হবে। অপ্রয়োজনীয় কথাকে মানে বললেও তাকে বলা যাবে না। এটাকে আমরা কি বলি যে it is the duty of the researcher to guide the subject in the right path without offending him. তাকে কোনোরকম মানে নিরুৎসাহিত অথবা কোনো খারাপ একটা কথা বলে, মন্দ কথা বলে তাকে থামিয়ে দেওয়া যাবে না। বলতে হবে হ্যাঁ ঠিক আছে, আমরা ঠিকই বলছেন, কিন্তু আমরা এই দিকে এই ব্যাপারটা নিয়ে কথা বলি, এই ঘুরাই না বলতে হবে। সে যেন মনে কোনো আঘাত না পায়, সে তাকে অফেন্ড করা যাবে না। কিন্তু মনে রাখতে হবে ইন্টারভিউকে কখনোই অফেন্ড করা যায় না। যখন তুমি এটা গাইড করবা ইন্টারভিউটা, তখন তাকে ওইভাবে ঘুরে পেঁচে তার মতো করে, তার মন মানে তাকে পজিটিভ রেখে তাকে আবার আমরা লাইনে নিয়ে আসবো। যে সে হয়তো বিচ্যুত হয়ে গেছে লাইন থেকে, আবার আমরা একটা কথা বলে তাকে লাইনে নিয়ে আসবো। 8 নাম্বার হচ্ছে রেকর্ডিং। এটা খেয়াল রাখতে হবে কিন্তু রেকর্ডিং যদি আমি পুরোটাই রেকর্ড করতে থাকি, সে কিন্তু অস্বস্তি বোধ করতে থাকে। কি রেকর্ড করছে, আমার সব কিছু বলে ফেলতেছি তার কাছে, হ্যাঁ এটা কেমন হলো কথাটা, সে কিন্তু সব এমন একটা মানে আনইজি বোধ করতে থাকে। সেই জন্য আমরা কি করব, পুরোটা জিনিস কিন্তু আমরা রেকর্ড করার কোনো দরকার নাই। তাহলে সে ভাবে কি যে আমি যা বলতেছি সব রেকর্ড হয়ে যাচ্ছে, এটা কেমন কথা। সে আমরা অনেক সময় কি করি, আমার একটা অন্য জায়গায় একটা ডিভাইস থাকতে হবে, সেই ডিভাইস দিয়ে আমার যতটুকু দরকার আমরা সেটাকে ডিভাইড আমরা নিতে পারলাম, লাগলে প্রয়োজনীয় অংশটুকু আমরা নিব। এটাকে আমরা কি বলি, টার্ম আমরা ইউজ করি এখানে, দি রিসার্চার শুড জট ডাউন অনলি ইম্পর্টেন্ট পয়েন্ট। জট ডাউন, জট ডাউন এটা একটা শব্দ। এটাকে হচ্ছে যে সংক্ষেপে তাড়াতাড়ি টুকে নেওয়া, যতটুকু ইম্পর্টেন্ট জায়গা সেইটুকু শুধু আমরা রেকর্ড করবো, আর নাহলে কিন্তু ইন্টারভিউটা আনইজি বোধ করতে থাকে, আমরা জট ডাউন করবো। নাম্বার 9, ক্লোজিং দ্য ইন্টারভিউ। ইন্টারভিউ ক্লোজ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, তার মনে যেন এরকম একটা শব্দ না আসে যে আমরা বলি ডাইভালজ, যে আমার মনের ভিতরে আমার যা ছিল গোপনীয়তা সব বলে দিলাম, এটা বলা যাবে না। হ্যাঁ, সে তাকে যেন এইরকম একটা ফিলিংস না আসে, তাকে ন্যাচারালি সুন্দরভাবে আপনি যা বলছেন আস্তে আস্তে চট করে ফট করে ইন্টারভিউ শেষ এটা বলা যাবে না। সে বলতে থাকবে, বলার পরে আমরা আস্তে ধীরে স্বাভাবিকভাবে শেষ করে নিয়ে আসবো। আর লাস্ট পয়েন্ট হচ্ছে রিপোর্ট। সুন আফটার দ্য ইন্টারভিউ দি রিপোর্ট শুড বি কম্পাইলড where the mind is still fresh about the narration. যখন আমরা ইন্টারভিউ শেষ করলাম, আমরা তো চলে আসবো লোকটার কাছ থেকে, বাড়িতে এসে বা আমার অফিসে এসে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমি এডিট করে ফেলবো, গুছাবো, মানে সুন্দর করবো, কারণ তখন আমি ফ্রেশ থাকবো। লোকটা কিছু মানে গোপন কথা ছিল, কিছু আমি রেকর্ড করি নাই, জট ডাউন করলাম, তখন ওকে বিদায় করে দিয়ে ভদ্রভাবে আমার অফিসে এসে সুন্দর করে রিপোর্ট তাড়াতাড়ি করে মানে ফাইনাল করবো। ইন্টারভিউ নেওয়ার পরে কিন্তু যিনি ইন্টারভিউ নিবেন সে বেশি দেরি করবে না, তাহলে অনেক কিছু আমি নিজেই ভুলে যাব। হ্যাঁ, এই 10টা পয়েন্ট যদি তুমি মনে রাখো, আশা করি ইন্টারভিউটা সুন্দর হবে। এতক্ষণ আমরা নন ডাইরেক্ট ইন্টারভিউ সম্বন্ধে কিছু কথা বললাম। এখন সংক্ষেপে আমরা ডাইরেক্ট ইন্টারভিউ সম্বন্ধে কিছু বলি। ডাইরেক্ট ইন্টারভিউর সময় আমরা কিছু কোয়েশ্চেন আগেই ডিটারমাইন করে নিয়ে যাব, যেটাকে আমরা বলি কোয়েশ্চেনিয়ার।
তোমরা কিন্তু মাঠ পর্যায়ে যখন ডাটা কালেকশন করবে ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু এইটাই ব্যবহার করবে। এই কোশ্চেনিয়ার যেটা বানাইতে গেলে কিছু পয়েন্ট আমরা খেয়াল করব, সেই পয়েন্টগুলো আমি সংক্ষেপে বলতেছি। একটা কোশ্চেনিয়ারের কিছু ক্রাইটেরিয়া থাকে, আমরা বলি কোয়ালিটি অথবা ক্রাইটেরিয়া অফ এ গুড কোশ্চেনিয়ার। আর 10টা পয়েন্ট আছে। প্রথম যদি বলি যে কোশ্চেনিয়ার শুড বি অ্যাপ্রোপ্রিয়েট লং, খুব বেশি লম্বা বা খুব বেশি ছোট হওয়া যাবে না। এখানে এসেনশিয়াল মিনিমাম পয়েন্ট থাকবে, যেগুলো না দিলেই না। তাহলে কোশ্চেনিয়ারটা বেশি লম্বা আমরা করব না, মানুষ বিরক্ত হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে কোয়েশ্চেন শুড বি লজিক্যাল অর্ডার, কোন প্রশ্নের পরে কোন প্রশ্ন হবে এটা কিন্তু সাজায় নিতে হবে আগে থেকে। সেদিনও বলতেছিলাম যে তুমি যদি আগে প্রশ্ন করো যে আপনার ছেলে মেয়ে কয়জন, সে বলল 1 ছেলে 2 মেয়ে বা একটা কিছু বলল। এরপরে যদি তুমি বলো ভাই আপনি কি বিয়ে করছেন, তাহলে কিন্তু সে খেপে যাবে না। আগে তো জিজ্ঞাসা করতে হবে আপনি বিয়ে করছেন কিনা, তারপরে সে না ছেলে মেয়ে। তো এরকম একটা লজিক মেনটেন করতে হবে কোশ্চেন করার সময়। ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন শুড বি সিম্পল অ্যান্ড ক্লিয়ার, তাকে যে প্রশ্নগুলো করবা অবশ্যই কোনো সাইন্টিফিক বা কোনো ভাব গম্ভীর্য প্রশ্ন করা যাবে না, সিম্পল ওয়েতে প্রশ্ন করতে হবে যেন সে বুঝতে পারে। আর কোশ্চেন শুড বি রিলিভেন্ট টু দ্য অবজেক্টিভ, তোমার যে অবজেক্টিভ নিয়ে তুমি কাজ করতে নামছো সেই অবজেক্টিভের উপর নির্ভর করে প্রশ্নগুলো সাজাইতে হবে। 5 নম্বর পয়েন্টটা হলো ইজিয়ার কোশ্চেন শুড বি আস্কড ফার্স্ট, প্রথমে জটিল প্রশ্ন করে তাকে বিব্রত করার দরকার নাই। 6 নাম্বার যদি বলি কোশ্চেন শুড বি স্পেসিফিক রাদার দ্যান ভ্যাগ, একদম নির্দিষ্টভাবে আমরা বলবো, তাকে বিপদে ফেলানোর জন্য কোনো প্রশ্ন করব না, যা তাকে আটকাইতে যায় না। কিন্তু আমরা এমব্রেজিং অথবা এম্বারাসিং কোশ্চেন শুড বি অ্যাভয়েডেড, বিব্রতকর মানে যদি প্রশ্ন থাকে সাধারণত আমরা করি না এগুলো বিব্রতকর। তারপরেও যদি আমার ইন্টারভিউয়ের সাথে করতেই হয় বিব্রতকর প্রশ্নগুলো বা তার একদম হাইলি পার্সোনাল কোশ্চেন, তাহলে কি করব আমরা, শুড বি কেপ্ট লেটার অফ দ্য ইন্টারভিউ, আগে অন্যান্য প্রশ্ন করে একটু ইজি হওয়ার পরে শেষের দিকে তাকে যদি করতেই হয় কিছু বিব্রতকর প্রশ্ন শেষের দিকে করব, তার সাথে একটু মিশার পরে। 8 নাম্বার অ্যারেঞ্জমেন্ট অফ কোয়েশ্চেন শুড বি সাচ দ্যাট দ্য প্রিসিডিং আনসার ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য আনসার টু দ্য সাকসিডিং কোয়েশ্চেন। প্রশ্নগুলো এরকম করা যাবে না যে আগের প্রশ্নটা করলাম যে স্বাধীনতা যুদ্ধ কবে হয়েছিল, হ্যাঁ, তখন সে উত্তরটা দিল। তারপরে যদি আমি আবার আরেকটা প্রশ্ন করি যে স্বাধীনতা যুদ্ধ কি 1971 সালে হয়েছিল, তাহলে তো এটা হইল না, প্রশ্নের আগের প্রশ্নটি কিন্তু উত্তরটা চলে আসছে। তাহলে এরকম কোনো একটা প্রশ্নের উত্তর যেন আরেকটা প্রশ্নে না থাকে, তাহলে তো লাভ হলো না। তারপরে যখন আমরা কোশ্চেনটা শেষ করব, শেষ করার পরে কিন্তু আমরা লোকটাকে একটু ধন্যবাদ দিয়ে শেষ করব। হ্যাঁ, যা সবসময় আমরা গ্রিটিংস দিই, বা আপনাকে সময় নষ্ট করলাম, কিছু টাইম নষ্ট হইলো, এরকম একটা সময় ধন্যবাদ দিতে হবে। তাহলে লোকটা আমাকেও ভালো বলবে, দ্বিতীয়বার যখন আবার যাব তখন সে আমাকে সময় দিবে। আমি একটু আগে বলছিলাম যে দ্বিতীয়বার যে যাবো বললাম, অনেক সময় যদি রিপিটেটিভ ইন্টারভিউ হয়, আমরা বলছিলাম না যে একটা টাইপের মধ্যে যে রিপিটেটিভ বারবার যাইতে হয়, কারণ একটা লোককে তুমি একটা অ্যাডভাইস দিলা অথবা তুমি একটা হেলথ এডুকেশন দিলা, সে কিন্তু চট করে হচ্ছে তোমার অ্যাডভাইসটা গ্রহণ করবে না। এটা আমি আগে বলতেছিলাম যে কয়েকটা স্টেপ পার হয়, একটা তোমার নতুন আইডিয়া অ্যাডপ্ট করতে গেলে কিছু স্টেপ পার হয়। প্রথম কি হয়, 1 নাম্বার সে মনে করো একটা নতুন সাবান বাজারে আসলো, মনে করো যে ঘড়ি মার্কা সাবান, সে প্রথমে বাজারে একটা মাইকুলা বললো যে নতুন সাবান খুব ভালো সাবান, সে অ্যাডভার্টাইজ করলো। তখন সে লোকটা কি করবে, সে অ্যাওয়্যার হবে। পরের স্টেজটা হচ্ছে অ্যাওয়ারনেস, কি বললো সাবানের কথা সে শুনবে। তারপরে কালেক্ট মোর ইনফরমেশন, সে তখন এই সাবান সম্বন্ধে আরো 10 জনকে জিজ্ঞাসা করবে, যে লোকটা বললো যে তার এই ঘড়ি মার্কা সাবানটা ভালো, আসলেই ভালো কিনা, সে আরো কিছু ইনফরমেশন নেয়। তারপরে করবে কি, সে একটা মিনি ট্রায়াল দিবে। মিনি ট্রায়াল বলি আমরা। প্রথমে সে কিন্তু তার নতুন সাবান, আগের সাবান ব্র্যান্ড বাদ দিয়ে নতুন সাবান নিবে না, সে আগে অল্প একটা কাপড়, 2টা কাপড় ধুয়ে দেখবে আসলে সে কাপড়টা ভালো কিনা, এটাকে বলা হচ্ছে মিনি ট্রায়াল। তারপরে হচ্ছে চেঞ্জ অফ অ্যাটিটিউড, এই পর্যায়ে সে এসে তার অ্যাটিটিউডটা পরিবর্তন করবে। অ্যাটিটিউডটা হতে পারে পজিটিভ অথবা নেগেটিভ। অ্যাটিটিউড হচ্ছে আমরা যেটাকে বলি আচরণ, অ্যাটিটিউড আর তোমার বিহেভিয়ার কিন্তু এক না, আমরা প্রায় ভুলে ফেলি যে তার আচরণটা এরকম, তার মানে ব্যবহারটা এরকম। আচরণ আর ব্যবহার কিন্তু আসলে এক না। ব্যবহারের আগের স্টেপটা হচ্ছে অ্যাটিটিউড, বা বিহেভিয়ারের আগের স্টেপটা হচ্ছে অ্যাটিটিউড। আমরা বলি এটাকে টেন্ডেন্সি টু রিয়্যাক্ট। টেন্ডেন্সি টু রিয়্যাক্ট, সে কীভাবে রিয়্যাক্ট করবে, পজিটিভও হইতে পারে অ্যাটিটিউড, অ্যাটিটিউডটা নেগেটিভ হইতে পারে।
তারপর ফাইনাল করবে, হ্যাঁ সাবানটা তো ভালোই মনে হয়, সাবানটা কিনা যায়। তখন না লাস্ট স্টেজ হচ্ছে অ্যাডপশন অফ নিউ আইডিয়া, তখন সে প্র্যাকটিসে যাবে। অ্যাটিটিউডের পরে হলো প্র্যাকটিস। এইভাবে তুমি যখন এক নতুন তাকে কিছু একটা থিম দিয়ে আসলে, একটা হাত ধোয়ার ব্যাপারে অথবা ধূমপানের বিরুদ্ধে কিছু একটা বললা, হ্যাঁ, বা কিভাবে সঠিকভাবে খাবার স্যালাইন তৈরি করতে হয় বললা, তারপর সে নিজে চিন্তা করবে, আর 10 জনকে জিজ্ঞাসা করবে। তো এই সমস্ত করার পরে কিন্তু সে প্র্যাকটিসে যাবে। সেজন্য আমরা যখন রিপিটেটিভলি ইন্টারভিউ নিতে যাব, বারবার যাব, তার সাথে ভালো সম্পর্ক রাখবো এবং দেখবো সে কিভাবে বানায়, সে তার চেষ্টাটা কেমন করতেছে, এবং আমরা তাকে কতটুকু সাপোর্ট দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমার ওই ইন্টারভিউটা সফল হলো। তো সুন্দরভাবে আমরা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আরেকজনকে দরকার পড়লে এই তথ্যগুলো জানাবা। থ্যাংক ইউ।